এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 5-এর গণিতের মজা এই বইয়ের আমরা এর আগের পর্যন্ত অর্থাৎ এই পেজের আগ পর্যন্ত আমরা এতটুকু পর্যন্ত অর্থাৎ 163 নং পেজ পর্যন্ত আমরা কিন্তু একটি ভিডিও বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই ভিডিওতে হচ্ছে বিজ্ঞাপন থেকে শুরু করে এই ভিডিওতে এই যে ম্যাথগুলি রয়েছে এগুলি কমপ্লিট দিয়ে দেবো এই চ্যাপ্টারে অর্থাৎ 12 নম্বর অধ্যায়ের। তো দেখো প্রথমে এখানে কি লেখা রয়েছে দেখে নাও। এখানে রয়েছে বিজ্ঞাপন পাগল। বিজ্ঞাপনের যদি আমরা ইংরেজি মিনিং দেখি তাহলে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তো অ্যাডস যেগুলি আসে তোমরা হচ্ছে ইউটিউবে যখন দেখো তখন সময় তোমরা দেখে দেখো যে অ্যাডভার্টাইজ এসেছে বা অ্যাড এসেছে। তো এই অ্যাডভার্টাইজকেই বেঙ্গলিতে বলা হয় তাকে বিজ্ঞাপন। তো বিজ্ঞাপন পাগল। তো দেখো এখানে কি রয়েছে, কি পাগলামি রয়েছে এখানে মধ্যে দেখে নাও। রাগিনী টেলিভিশনে কার্টুন দেখতে ভালোবাসে। একদিন সে বিরতির সময় প্রদর্শিত বিজ্ঞাপনের সংখ্যা গোনার কথা ভাবল। প্রতিটি বিরতিতে 14টি বিজ্ঞাপন দেখতে পেল। ওই বিজ্ঞাপনগুলোর 10টিতে শিশুরাই ছিল অভিনেতা। এবারে এখানে দেখো, এখানে বলা হয়েছে প্রদর্শিত বিজ্ঞাপনের সংখ্যা, মানে হচ্ছে একদিন সে যখন সময় কার্টুন দেখছিল তখন হঠাৎ করে একটি বিরতি আসে, ব্রেক আসে। সেই ব্রেকের মধ্যে হচ্ছে আমরা অনেকগুলি বিজ্ঞাপন দেখতে পাই, অ্যাডভার্টাইজ দেখতে পাই। সেই অ্যাডভার্টাইজগুলির সংখ্যা সে গণে দেখতে পেল যে যতক্ষণ বিরতি ছিল, ব্রেক ছিল, ততক্ষণ হচ্ছে সে 14টি বিজ্ঞাপন দেখেছিল। 14টির মধ্যে 10টিতে হচ্ছে শিশুরাই অভিনেতা ছিল, মানে হচ্ছে এখানে অ্যাক্টিং করেছিল বা অভিনয় করেছিল শিশুরাই হচ্ছে 10টি বিজ্ঞাপনের মধ্যে, মানে 10টি অ্যাডভার্টাইজের মধ্যেই শিশুরা ছিল সেখানের মধ্যে অভিনেতা। এই গেল এখানের কথা। এখানের থেকে শুরু হচ্ছে দেখে নাও। অনেক বিজ্ঞাপনে শিশুদের কেন ব্যবহার করা হয় তার কারণ সম্পর্কে তোমরা কি ভাবো? এটা হচ্ছে তোমাদের একটি কোয়েশ্চেন, যে কেন শিশুদেরকে এখানের মধ্যে অভিনেতা হিসাবে রাখা হয় বা তাদেরকে কেন ব্যবহার করা হয়। কারণ হচ্ছে কি, শিশুরা নিশ্চয়ই হচ্ছে এই অ্যাডভার্টাইজটা হচ্ছে শিশুরা দেখবে, তাই এর জন্য শিশুদেরকে রাখা হয়। তাহলে তাড়াতাড়ি সেটা হচ্ছে শিশুরা দেখতে ভালোবাসবে, তাই এর জন্য শিশুদের এখানে ব্যবহার করা হয় থাকে। তারপর দেখে নাও একটি অনুষ্ঠান। এখানে আরও বলা যায়, যেমন ধরে না যে কোনো একটি সাবান রয়েছে, এবার সাবানের অ্যাডভার্টাইজ যখন সময় করা হয় তো তোমরা দেখতে পাবে যে ডেটল সাবানের ক্ষেত্রেও কি একটি অ্যাডভার্টাইজ রয়েছে, শিশুদের দিয়ে করানো হয়। তার মানে সেটা হচ্ছে শিশুদেরকে ব্যবহার করার জন্য বলা হয়ে থাকে। সে ডেটল সাবান যদি আমরা ইউজ করি বা ডেটল আমরা ইউজ করি তাহলে হচ্ছে জীবাণুমুক্ত থাকতে পারবো। তাহলে এখানে শিশুদের দিয়ে বোঝানো হয় যাতে শিশুরা তাড়াতাড়ি বুঝতে পারে। এটি গেল একটি। অপর হচ্ছে একটি অনুষ্ঠানের মধ্যে অল্প বিরতিতে প্রদর্শিত বিজ্ঞাপনের সংখ্যা টালিমার্ক দিয়ে গুণ এবং সংবাদ পরিবেশন করার সময়ে কি বিজ্ঞাপন ছিল। দেখো, একটি অনুষ্ঠানের মধ্যে অল্প বিরতিতে প্রদর্শিত বিজ্ঞাপনের সংখ্যা টালিমার্ক দিয়ে গুণ, মানে হচ্ছে তুমি কোনো অনুষ্ঠান দেখছো বা কোনো প্রোগ্রাম দেখছো, তো তখন সময় হচ্ছে একটি ব্রেক আসে বা বিরতি আসে, তখন সময় যে বিজ্ঞাপন দেখানো হয় সেই সংখ্যাটা। এবার ধরে নাও আমি দেখলাম যে 7টি অ্যাডভার্টাইজ এসেছে, তো এই 7 সংখ্যাকে টালিমার্ক দিয়ে কীভাবে লিখব? আমরা এই চ্যাপ্টারের প্রথম দিকে টালিমার্ক দেখেছিলাম যে এইভাবে ছিল 1 2 3 4 5 6 7। 6 7 এভাবে হবে না, 6 7 বলতে পারি। এবার হচ্ছে এই যে টালিমার্ক এখানে একরকম, বড় ক্লাসে যখন সময় যাবে তখন এইভাবে হয়ে থাকে। দেখিয়ে দিচ্ছি, 1 1 2 3 4 5 নম্বরটাকে এইভাবে দেওয়া হয়, তারপর 6 7 এইভাবে করা হয় কিন্তু টালিমার্ক বড় ক্লাসের মধ্যে। কিন্তু তোমাদের এখানে বইয়ের মধ্যে আমি দেখেছি নতুন, সেখানে হচ্ছে 1 এইভাবে, 1 একটি, 2 তারপর হচ্ছে 3 4 5 6 7। এই হচ্ছে টালিমার্ক দিয়ে বুঝিয়ে দিলাম এখানের মধ্যে। মানে হচ্ছে কতগুলি অ্যাডভার্টাইজ ছিল, 7টি অ্যাডভার্টাইজ ছিল। আমি ধরেছি এখানের মধ্যে 7টি অ্যাডভার্টাইজ চলেছিল বিরতির মধ্যে। এবার তোমরা সেটা তোমাদের বাড়িতে নিজেরা করে দেখবে। এবং হচ্ছে যখন সময় সংবাদ বা নিউজ যখন সময় পরিবেশন করা হয় তখন সময়ে কী কী বিজ্ঞাপন দেওয়া হয় তাকে সেটার একটি নাম লেখার জন্য বা কী কী বিজ্ঞাপন ছিল সেটা লেখার জন্য। এবারে দেখো, নিজে চেষ্টা করো
তোমাদেরকে নিজেদেরকে করার জন্য বলা হয়েছে। দেখে নাও কী কী বিষয় রয়েছে, সেটা আমি পড়ে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। দেখে নাও, নিজে চেষ্টা করো। পরবর্তী সময়ে যখন তোমরা তোমাদের প্রিয় টিভি অনুষ্ঠান দেখবে, তখন বিরতির সময় প্রদর্শিত বিজ্ঞাপনের সংখ্যা গুণে রাখবে। এবার তোমরা যখন সময় দেখছো টিভি, তখন সময় তোমাদের টিভি দেখার সময় তোমাদের অনুষ্ঠান, যে প্রিয় অনুষ্ঠান রয়েছে যে কোনো একটি দেখে থাকো নিশ্চয়ই, তখন সময় হচ্ছে যে বিরতির মধ্যে যে বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে বা অ্যাডভার্টাইজ হয়, সেই অ্যাডভার্টাইজ কতগুলি অ্যাডভার্টাইজ হয়েছে একটি বিরতির সময়, সেটাকে তোমরা গুণে রাখবে। টালিমার্ক ব্যবহার করো, তখন সময় এগুলিকে টালিমার্ক দিয়ে ব্যবহার করবে। যখন কোনো শিশুকে বিজ্ঞাপনে দেখতে পাবে, তখন টালিমার্কের নিচে একটি ডট বসাও। ধরে নাও তুমি বিজ্ঞাপন গনে তুমি দেখলে যে তোমার এখানের মধ্যে আটটি আটটি বিজ্ঞাপন দেখিয়েছে। তো আটটির মধ্যে ধরে নাও 1, 2, 3, 4, 5। এবার ধরে নাও 5 নংয়ের মধ্যে 5 নং বিজ্ঞাপন যে ছিল বা 5 নং অ্যাডভার্টাইজ ছিল, সেখানে তুমি একজন শিশুকে দেখতে পেলে সেই অ্যাডভার্টাইজের মধ্যে। তখন সময় বলা হয়েছে টালিমার্কের নিচে একটি ডট বসাও। তো ধরে নাও 5 নংয়ের মধ্যে আমরা দেখতে পেলাম, তাহলে 5 নংয়ের নিচে একটি ডট বসাবে। এবার আমি 8টি অ্যাডভার্টাইজ বলেছি, তাহলে তারপর হচ্ছে 6, 7, 8। তো আমি এখানে কি দেখতে পেলাম, এই যে 6 নম্বরে আমি দেখতে পেলাম যে ওপর একটি শিশুকে আমি দেখতে পেলাম, তাহলে তার নিচে ওইভাবে একটি ডট দিয়ে দাও। তো এইভাবে তোমরা তোমাদের নিজেরা বাড়িতে সেগুলো করার চেষ্টা করবে। এবার হচ্ছে তোমার বন্ধুদের সঙ্গে তুলনা করো, তোমরা কি ভিন্ন উত্তর পাচ্ছ? এবার এই যে কোয়েশ্চনটা, এটা তো তোমরা এইভাবে করবে বাড়িতে যখন সময় প্রিয় টিভি দেখবে, তখন সময় অনুষ্ঠানগুলির মধ্যে যে অ্যাডভার্টাইজ দেওয়া হয়ে থাকে, সেই অ্যাডভার্টাইজগুলি গুনবে এবং টালিমার্ক দিয়ে সেগুলিকে লিখবে। সেভাবে তোমার বন্ধু তার বাড়িতে সে করবে এবং তার উত্তরের সাথে তোমার উত্তরগুলো মিলিয়ে দেখবে সঠিক কি না। এবার তার প্রিয় অনুষ্ঠান আলাদা, যে কোনো অনুষ্ঠান হতে পারে, তোমার প্রিয় অনুষ্ঠানটা আলাদা হতে পারে, সেটা দেখার প্রয়োজন নেই। শুধু বিজ্ঞাপনের সংখ্যা আর যে সেই বিজ্ঞাপনের মধ্যে শিশু মানে কোন কোন অ্যাডভার্টাইজের মধ্যে শিশু রয়েছে, সেটা তোমরা গুনে দেখে নেবে তোমাদের ইকুয়াল হচ্ছে কিনা নাকি আলাদা হচ্ছে। এবার হচ্ছে ঠান্ডা ও গরম ও ঠান্ডা, সেটা সম্পর্কে এখানে দেখে নাও। টপিকটা হচ্ছে এটা। তো গরম ও ঠান্ডা, তোমরা কি টিভি বা সংবাদপত্রে আবহাওয়ার বিবরণ দেখেছ? নিশ্চয়ই দেখেছ। এগুলো হলো দুটি দণ্ডচিত্র, মানে বার গ্রাফ। এখানে দুটি বার গ্রাফ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো দুটি ভিন্ন তারিখের 4টি শহরের সবচেয়ে বেশি তাপমাত্রা সেলসিয়াস ডিগ্রিতে দেখাচ্ছে। শহরগুলো দিল্লি, সিমলা, বেঙ্গালুরু ও জয়সলমের। তো এই হচ্ছে 4টি শহরের আলাদা আলাদা টেম্পারেচার, আলাদা আলাদা ডেটে দেওয়া রয়েছে। এবার এইগুলিকে দণ্ডচিত্র বলা হয়ে থাকে। দণ্ডচিত্র বলা হয় কারণ হচ্ছে সেগুলি দেখে নাও এইভাবে দণ্ডের মতো দাঁড়িয়ে রয়েছে, তাই এর জন্য এগুলির নাম হচ্ছে দণ্ডচিত্র। এবার বলা হচ্ছে পয়লা জুন কোন শহরটিতে সবচেয়ে বেশি গরম? দেখে নাও এখানের মধ্যে বলা হয়েছে যে 1 জুন কোন শহরটিতে সবচেয়ে বেশি গরম। 1 জুন হচ্ছে এখানের মধ্যে সবচেয়ে গরম কোথায়, দেখে নাও। সবচেয়ে গরম হচ্ছে আমি দেখতে পাচ্ছি জয়সলমের, এখানের মধ্যে 38 ডিগ্রি সেলসিয়াস। এখানে সেলসিয়াস এককে দেওয়া হয়েছে, দেখে নাও এখানে সেলসিয়াস এককে। তো এখানে নাম কি? নাম হচ্ছে জয়সলমের। আনসারটা কী হবে? এই নামটা হবে জয়সলমের। কথাটা এখানে কোন শহরের জায়গাতে বসবে? 1 জুন জয়সলমের শহরটিতে সবচেয়ে বেশি গরম, এটা হচ্ছে তার আনসার। তারপর হচ্ছে 1 ডিসেম্বর কোন শহরটিতে সবচেয়ে বেশি ঠান্ডা? তো 1 ডিসেম্বর মানে হচ্ছে এখানে 1 ডিসেম্বর সবচেয়ে বেশি ঠান্ডা, যেখানে টেম্পারেচার সবচেয়ে কম সেখানে হচ্ছে ঠান্ডা, তাহলে সেটার আনসার হলো সিমলা। এটা 2 নম্বরের আনসারটা হলো সিমলা। কোন শহরটিতে, কোনের জায়গাতে আমরা শুধু এখানে লিখে দেবো সিমলা শহরটিতে সবচেয়ে বেশি ঠান্ডা। এবার বলা হয়েছে, দেখে নাও এটা
যে 1 জুন ও 1 ডিসেম্বর তারিখ দুটিতে কোন শহরের তাপমাত্রা কম পরিবর্তন দেখাচ্ছে, মানে সবচেয়ে কম পরিবর্তন হয়েছে, বেশি ডিফারেন্স নেই দুটির মধ্যে। তো এখানে দেখো, এখানে হচ্ছে 33, এখানে হচ্ছে 23। তো এখানে 10 এর ডিফারেন্স। তারপর হচ্ছে সিমলা হচ্ছে 22, এখানে হচ্ছে 10, তো 12 এর ডিফারেন্স। তারপর হচ্ছে 28 আর এখানে 24, আর এইদিকে হচ্ছে 25, এদিকে হচ্ছে 38। তো সবচেয়ে কম যেটা ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি এখানে 4 এর ডিফারেন্স এই দুটির মধ্যে। তো এখানে হচ্ছে 1 জুন ও 1 ডিসেম্বর তারিখ দুটিতে কোন শহরের তাপমাত্রা কম পরিবর্তন দেখাচ্ছে, সেটার আনসার হবে বেঙ্গালুরু। বেঙ্গালুরু। আবারও বলা হয়েছে এখানের মধ্যে দেখে নাও, নিজে চেষ্টা করো। নিজের চেষ্টা করার মধ্যে রয়েছে যে কোনো 3টি শহর বেছে নিয়ে যে কোনো নির্দিষ্ট দিনে সেগুলোর তাপমাত্রা টিভি বা সংবাদপত্র থেকে লিখে রাখো। এগুলি করার জন্য তোমার খাতায় একটি চিত্র বানাও এবং তোমার বন্ধুদের এই বিষয়ে কয়েকটি প্রশ্ন করো, দেখো ওরা তোমার তালিকাটি বুঝতে পারে কি না। এবার এখানে যেভাবে যে কোনো খবরের কাগজ থেকে বা টিভি দেখে তোমরা এইভাবে টেম্পারেচারগুলির রেকর্ড লিখে রাখবে, আর সেখান থেকে লিখে নিয়ে এইভাবে বার গ্রাফ লিখবে। এখানে এই বার গ্রাফ বলা হয়েছে, এই বার গ্রাফ লিখবে মানে হচ্ছে দণ্ডচিত্র তৈরি করবে। এবারে দেখে নাও এখানের মধ্যে, এখানে রয়েছে অস্ট্রেলিয়ার খরগোশ। অস্ট্রেলিয়ার খরগোশ, এখানে আগে অস্ট্রেলিয়ার খরগোশ ছিল না। 1780 সালের কাছাকাছি সময় অস্ট্রেলিয়া খরগোশ আনা হয়েছিল। সেই সময় অস্ট্রেলিয়ায় খরগোশ খরগোশ খেকো কোনো প্রাণী ছিল না। খেকো কোনো প্রাণী ছিল না, সুতরাং খরগোশের সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পেতে লাগলো। কল্পনা করো তারা শস্যগুলির কি করেছিল। তারা শস্যগুলোর কি করেছিল। এই তালিকাটির মাধ্যমে প্রতি বছর কীভাবে খরগোশের সংখ্যা বৃদ্ধি হয়েছিল তা দেখানো হলো। এবারে দেখো, প্রথম বৎসরে শুরুতে ছিল 10টি খরগোশ, তারপরে হলো 18টি, 18 থেকে 32, 32 থেকে হচ্ছে 58, 58 থেকে 108। তারপরে কি হবে, তারপরের বছর কি হবে, এখানে খালি জায়গা রয়েছে, আমাদের পূরণ করতে হবে। তো দেখো এখানের মধ্যে কি করা হয়েছে। প্রথমে ছিল 10, তো 10কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হলো 20। এবার এখানে হচ্ছে 18, তাহলে এখান থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে হলো 18। আবার হচ্ছে 18কে পরের বছর যদি 18কে আমরা 2 দিয়ে গুণ করি তো 18 টু হচ্ছে 36। 36 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে হচ্ছে আমরা পেলাম 32। এবার 32কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমরা 64 পেলাম। 64 থেকে যদি 6 বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে পেলাম 58। আবার তো প্যাটার্ন দেখো এখানের মধ্যে, প্রথমে হচ্ছে 2 দ্বারা যা রয়েছে তার সাথে হচ্ছে 2 দ্বারা গুণ, 2 গুণ করে আমরা পেলাম 20, তার থেকে 2 বিয়োগ করব, হয়ে গেল 18। আবার হচ্ছে 18 দুগুণী, এখানে হচ্ছে 36 থেকে আবার 4, এখানে 2 বিয়োগ করেছি, তারপর 4, তারপর 6, তারপর বার হবে কত, তারপর বার হবে 8, তারপরের বার 10, এইভাবে করে যাবে। তো এখানে 58। এবার 58 টু যা তো হচ্ছে 6, 8 টু যা 16, 6 সাথে হচ্ছে 1, এদিকে হচ্ছে 5 টু যা 10, 5 টু যা 10, আর হাতের 1 মিলাচ্ছে 11, মাইনাস হচ্ছে 8, তো এখানে 108। তো এই দেখো 108 হয়েছে এখানের মধ্যে। বাকিটুকু করে নিচ্ছি খালি জায়গাতে। 108কে করে দিলাম 2 দ্বারা গুণ, ইজ ইকুয়ালস, যদি গুণ করি 108 ইন্টু 2 তাহলে হলো 16 আর 6 হাতে 1, তো 1, আর এদিকে হচ্ছে 2, তো 216
মাইনাস করতে হবে, 8 হয়েছে, পরের বার করতে হবে 10, বিয়োগ করতে হবে 10, 10 বিয়োগ করে দিলাম। তো এখানে হলো কত, এখানের মধ্যে দেখে নাও 206। তো এখানের মধ্যে হচ্ছে 206, আবার 206কে 2 দিয়ে গুণ করে দিলে 206 ইন্টু 2, 6 2 যা 12, 2 হাতে হচ্ছে 1, আর এদিকে হচ্ছে 2 2 যা 4, তো 412 মাইনাস হচ্ছে 10 করেছি, এবারে 12 হবে, তাহলে 400। তো লাস্ট এখানে হচ্ছে 400। এবারে এখানে নিচের কোয়েশ্চেনগুলি দেখে নিই। নিচের কোয়েশ্চেনের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রতি বছর খরগোশের সংখ্যা ছিল, অপশন কোনটি হবে? প্রতি বছর খরগোশের সংখ্যা ছিল আগের বছরের সংখ্যার দ্বিগুণের চেয়ে অল্প কম। আগের বছরের সংখ্যার দ্বিগুণ, তো আগের বছরের মানে যে বছর ছিল, ধরে নাও এখানে প্রথমে ছিল 10, 10-এর তো এখানে ডবল নয়, দ্বিগুণ তো নয়, কারণ হচ্ছে দ্বিগুণ থেকে কিছু কম রয়েছে। তো এখানে হচ্ছে এটা আনসার হবেই না। তারপর হচ্ছে আগের বছরের সংখ্যার চেয়ে আগের বছরের সংখ্যার চেয়ে 8 বেশি, এটাও নয়। 8 বেশি, পরের বার দেখে নাও, প্রথম তো 8 বেশি, তারপরে কিন্তু 8 বেশি নয়, কারণ হচ্ছে 18-এর সাথে যদি 8 যোগ করি আমরা, দেখে নাও 18-এর সাথে যদি 8 যোগ করি আমরা, তাহলে হচ্ছে এখানে 6 হাতে রয়েছে 1, আর এদিকে হচ্ছে 1 মিলে হচ্ছে 2, 26, কিন্তু এখানে তো 26 নয়, 32, তো এটাও হবে না। তারপর হচ্ছে আগের বছরের সংখ্যার দ্বিগুণের চেয়ে বেশি নয়, তাহলে আনসার হচ্ছে এটা, আগের বছরের সংখ্যার দ্বিগুণ, তার থেকে কিছু কম, প্রথমে 2 কম, তারপরে 4 কম, তারপরে 6 কম, তো কিছু কম, অপশন হচ্ছে এটাই। তারপর রয়েছে 6 বছর পর খরগোশের সংখ্যার কাছাকাছি ছিল, কত ছিল? 400-এর কাছাকাছি ছিল এখানে 6 বছর পর। এবার বলা হচ্ছে 3 নং, কোন বছরের পর খরগোশের সংখ্যা 1000 অতিক্রম করবে, মানে 1000 ছাড়িয়ে যাবে। তো দেখানো সেগুলির এখানে সমাধান করতে হবে আরও কিছু, কোন বছর চলে আসে সেটা আমরা এখানে দেখে নেব। তো এখানে হচ্ছে 6 বছর, তারপরে হচ্ছে 7 বছর, তো 400 হচ্ছে 2 গুণ হচ্ছে 800 থেকে এর লাস্ট এখানে ছিল 12 কম, তারপর এবারে হবে 14 কম। তো আমরা যদি এখানে 14 কম করে দিই, তো দেখো মাইনাস করে দিলে 1, এখান থেকে 1, তো 10 থেকে 4 চলে গেলে 6, আর 9 থেকে 1 চলে গেলে 8, আর এখানে হচ্ছে 7, তো 786, এবার হচ্ছে 786 ইন্টু 2, তো 6 2 যা 12 এর 2, হাতে হচ্ছে 1, এদিকে হচ্ছে 8 2 যা 16, হাতের 1 মিলে হচ্ছে 17, আর হাতে 1 রয়েছে। এবার হচ্ছে 7 2 যা 14, আর 1 মিলে হচ্ছে 15। এবার হচ্ছে আগে ছিল 12 কম, এবার হচ্ছে এখানে 12 কম, তারপর 14 কম, এবার হচ্ছে 16 কম। এখান থেকে 1 নিয়ে নিলাম, 12 থেকে 6 চলে গেলে 6, এদিকে 1 চলে গিয়েছে, রয়েছে এখানের মধ্যে 6 থেকে 1 চলে গেলে 5, এখানে ছিল 5, এখানে 1, তো 8 বছর পর হচ্ছে 1556 হলো। তো দেখো প্রথম শুরু বছর হচ্ছে এটা, এই যে এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে এটা হচ্ছে 1780, তো এটা ছিল শুরুতে 1780, তারপরের ইয়াটা হচ্ছে 1781, 1782,
বিরাশি, 1783, 1784, 1785, 1786। তারপর এটাও যে এই যে বছরটা হচ্ছে এই বছরটা এখানে লিখে নিয়েছি 1786, পরে হচ্ছে 87, আর এটা হচ্ছে 88। তো দেখো এখানে ছিল 700, এখানে হচ্ছে 1556। তো ওটা 1000-এর থেকে 1000কে অতিক্রম করেছে কোন বছরে? 1788 বৎসরে। তো এটা হবে কোন বছরের পর খরগোশের সংখ্যা 1000 অতিক্রম করলো? সেটা হচ্ছে 1788 বছরে। এটা কমপ্লিট। এবার হচ্ছে পরিবার বৃক্ষ। এখানে দেখে নাও, মাধব তার মা বাবার সঙ্গে একটি বিয়েতে গিয়েছিল। সে একটি বিয়েতে গিয়েছিল, সেখানে সে অনেক আত্মীয়ের দেখা পেয়েছিল, কিন্তু সে সবাইকে চিনত না। সে তার মায়ের ঠাকুরদার সঙ্গে সাক্ষাৎ করলো, কিন্তু দেখলো তার মায়ের ঠাকুমার আর বেঁচে নেই। সে আরও দেখলো যে তার দিদিমার মা এখনও বেঁচে আছেন এবং তার বয়স 100 বছরেরও বেশি। এগুলি সে দেখলো একটি বিয়ে বাড়িতে গিয়ে। তারপর দেখে নাও, মাধব বিভ্রান্ত হয়ে গেল। সে তার ঠাকুমার মায়ের কথা কল্পনাও করতে পারল না। সুতরাং মাধবের মা তার জন্য একটি পরিবার বৃক্ষ প্রস্তুত করলেন। তো এটা হচ্ছে মাধবের মা একটি পরিবার বৃক্ষ প্রস্তুত করলেন। তো বৃক্ষটা কিভাবে হয় দেখে নাও এখানের মধ্যে। এখানে হচ্ছে প্রথম প্রজন্ম, প্রথম প্রথম প্রজন্মটাই হচ্ছে মাধব। মাধবের পর হচ্ছে দ্বিতীয় প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। তারপর তৃতীয় প্রজন্ম হচ্ছে এটা। তারপর চতুর্থ প্রজন্ম হচ্ছে এটা। পঞ্চম প্রজন্ম, এখানে আর ছবি দেওয়া নেই, এখানে আর ছবি দেওয়া নেই। তো এখানে দেখেছো যে এই যে এখানের মধ্যে দেখলে এগুলি রয়েছে এইভাবে। এবারে কথা হচ্ছে এখানে প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্নগুলো শুরু করার আগে এখানে কিছুটা দেখে নাও। মাধবের মা এই তালিকার সাহায্যে তার পরিবার সম্পর্কে মাধবকে বোঝাতে সাহায্য করলেন। তোমরাও তোমাদের পূর্বপুরুষদের সম্পর্কে জানতে এরকম পরিবার বৃক্ষ ব্যবহার করতে পারো, এখানে যেভাবে করা হয়েছে। এবার দেখানো, সুবনার মোট কয়জন পিতামহ ও মাতামহ আছেন? এটা সুবনার কথা জিজ্ঞাসা করা হয়েছে এখানের মধ্যে। তো মাধব রয়েছে এখানে, মাধবের মার নাম হচ্ছে সুবনা। এবার সুবনার এখানে বলা হয়েছে কি, সুবনার পিতামহ ও মাতামহ। এবার সুবনার পিতামহ এবং মাতামহ এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। মাতামহ হচ্ছে 1 জন, 2 জন, 3 জন, 4 জন। তো আনসারটা হবে কি 4 জন। এখানে উত্তরটা হবে 4 জন, 4 জন, 4 জন। এবার রয়েছে মাধবের মোট কয়জন বৃদ্ধ প্রপিতামহ ও প্রমাতামহ আছেন? তো এখানে দেখে নাও, প্রপিতামহ আর মাতামহ 1 জন, 2 জন, 3, 4, 5, 6, 7, 8, 8 জন রয়েছেন। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, প্রপিতামহ, প্রমাতামহ। তো এইগুলি হবে আনসার। তো আমরা এখানে লিখে দিলাম 8 জন, 8 জন, 8 জন। তার পরিবারের সপ্তম প্রজন্মে কতজন পূর্বপুরুষ থাকবেন? এবার দেখো, প্রত্যেক সিঁড়িতে 2 জন 2 জন করে বাড়ছে। এখান থেকে সুবনার থেকে হচ্ছে 2 জন, তার থেকে হচ্ছে আরও 2 জন। তার মানে এখানে দেখে নাও, আমরা কি পেলাম এখানের মধ্যে? তৃতীয় নম্বরে পেলাম 2 জন, চতুর্থে গিয়ে আমরা পেয়ে গেলাম, চতুর্থের মধ্যে গিয়ে আমরা পেয়ে গেলাম 4 জন, পঞ্চমে আমরা গিয়ে পেলাম
আমরা 1 2 3 4 5 6 7 8 আমরা পেয়ে গেলাম। তো এবারে পঞ্চমে কতজন রয়েছে? পঞ্চম মানে 5 নংয়ে রয়েছে 5 নং রোমান 5-এ আমরা দিয়ে দিলাম রোমান 5, বা এখানে আমরা 4th 5th এইভাবে দিতে পারি সুবিধার জন্য। আমরা এখানে দিলাম 8 জন। তাহলে 4th-এ কতজন ছিল? 4th-এ 4th নম্বরে, চতুর্থ নম্বরে ছিল কিন্তু 4 জন। পরের সিঁড়িতে 4-এর সাথে 2 গুণ হয়েছে, তো 6th-এ গিয়ে কতজন দাঁড়াবে? এখানে 6th-এ গিয়ে 2 দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে দাঁড়াচ্ছে এখানে 16 দাঁড়াচ্ছে। তারপর হচ্ছে 7th-এ গিয়ে তাহলে কত দাঁড়াচ্ছে দেখে নাও, 6 × 2 হচ্ছে 32। তো সপ্তম যে প্রজন্ম রয়েছে সেখানে গিয়ে দাঁড়াচ্ছে কত? সেখানে গিয়ে দাঁড়াচ্ছে আমাদের 32। তো সপ্তম প্রজন্মে গিয়ে কতজন পূর্বপুরুষ থাকবে? 32 জন। তো সেখানে এইভাবে লিখে দিতে পারি 32 জন। এর আগেরটিতে আমরা এই নাম্বারে লিখতে পারি 8 জন, মানে হচ্ছে 8 জন। এখানে গিয়ে 4 জন, এইভাবে লিখে দিতে পারি। এবার বলা হয়েছে যদি সে তার পরিবারের বৃক্ষকে আরও বাড়িয়ে নিতে চায় তবে কোন প্রজন্মে গিয়ে 128 হবে? তো এখানে দেখে নাও, এখানে আমাদের ইজি হবে। 8th নম্বরে গিয়ে দাঁড়াচ্ছে 32-র সঙ্গে 2 মাল্টিপ্লাই, তো এখানে এসে 64। তারপর হচ্ছে 9th স্টেপের মধ্যে গিয়ে হবে কত? 64-এর সঙ্গে 2 মাল্টিপ্লাই, তো এখানে গিয়ে হচ্ছে কত দেখে নাও, এই যে 64 2 যদি আমরা করি 4 2 8 আর 6 2 হচ্ছে 12, 128। তো কততম প্রজন্মে এসে গিয়ে 128 হলো? সেটা হচ্ছে 9 নম্বর। তো আমরা বলতে পারি এখানে যেহেতু সপ্তম প্রজন্মে বলা হয়েছে, পঞ্চম প্রজন্ম বলা হয়েছে, আমরা এখানে গিয়ে বলতে পারি নবম 9-কে নবম বলা হয়ে থাকে, তো নবম প্রজন্মে বলতে পারি। নবম প্রজন্মে গিয়ে হবে 128 জন পূর্বপুরুষ। তো এটা কমপ্লিট হয়ে গেল। প্রথমে হচ্ছে 4 জন, তারপরটি হচ্ছে 8 জন, তারপরটি 32, তারপরটা নবম প্রজন্মে গিয়ে 128 জন পূর্বপুরুষ হবে। তো প্রথম সুবনার মোট কয়জন প্রপিতামহ মাতামহ আছেন? তো সুবনার হচ্ছে এই হচ্ছে মা বাবা, মানে মাধবের মা হচ্ছে সুবনার মা বাবা হচ্ছে এই 1 জন 2 জন, আর তাদের হচ্ছে পিতামহ, মানে হচ্ছে তাদের যে এখানে যে সুবনার মার মা, সুবনার বাবার মা বাবা, তো সুবনার হচ্ছে কি, সুবনার দাদু দিদা হচ্ছে এরা। এই যে এই লাইনটা রয়েছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে লাইনটা, এটা হচ্ছে মাধবের মার দাদু দিদা, যাদেরকে পিতামহ মাতামহ বলা হয়ে থাকে। তো সুবনার পিতামহ মাতামহ এখানে কতজন রয়েছেন? এখানে রয়েছেন 4 জন। তো আমরা আনসার করেছি এখানে 4 জন। এবার মাধবের মোট কয়জন বৃদ্ধ প্রপিতামহ প্রমাতামহ আছেন? 8 জন। এটা কোথায় পেলাম? এখানে গিয়ে আমরা পেলাম প্রপিতামহ প্রমাতামহ, আমরা এখানে পেলাম। এবারে হচ্ছে এগুলি কমপ্লিট হলো। এবার হচ্ছে এখানে আমাদের দেখে নাও, আমরা এখান থেকে আলোচনা করব যে একটি চারা গাছের বৃদ্ধির তালিকা। তো দেখে নাও, প্রথম দিন গাছটাকে রোপণ করা হয়েছে, বীজ রোপণ করা হয়েছে, 0 সেমি ছিল। তারপর 4 নম্বর দিনে 1.4 সেমি লম্বা হলো, 8 নম্বর দিনে হচ্ছে 5.3, 12 নম্বর দিনে হচ্ছে 9.5, 6 নম্বর দিনে হচ্ছে 10.2, 20 নম্বর দিনে হচ্ছে 10.9 সেন্টিমিটার। এবার এখানে কি বলা হয়েছে দেখে নাও, অমিত একটি মুগ ডালের বীজ মাঠে রোপণ করেছিল।
মুগ ডালের বীজ সে রোপণ করেছিল। প্রথম 4 দিনে প্রথম 4 দিনে চারা গাছের উচ্চতা 1.4 সেমি বৃদ্ধি হলো। এরপর এটা দ্রুত বৃদ্ধি পেতে লাগলো। তো এটা হচ্ছে প্রতি 4 দিন অন্তর অন্তর চারা গাছের উচ্চতা মাপত এবং তালিকায় একটি ডট দিত। তো আমরা সেই তালিকাটা দেখে নেব। যদি তুমি চতুর্থ দিনে দেওয়া ডট চিহ্নের দিকে তাকাও, তবে ডান দিকের স্কেলে যা সেমি এককে দেওয়া আছে এটাকে 1.4 সেমি দেখাবে। এখন প্রতিটি ডটের সঙ্গে মিল রেখে উচ্চতা দেখো এবং তালিকা থেকে পরীক্ষা করে দেখো ডটগুলো সঠিকভাবে চিহ্নিত করেছে কি না। তো এখানে হচ্ছে এই তালিকা। এবার দেখে নাও, এদিকে হচ্ছে দিন। এখানে হচ্ছে 0 দিন ছিল, যেদিন রোপণ করা হয়েছে সেই দিন বীজটা এখানে লাল ডটের এখানে ছিল। তারপর 4 নম্বর দিনে এতটুকু উচ্চতায় উঠেছিল। 8 নম্বর দিনে এখানে এসেছিল। 12 নম্বর দিনে এখানে এসেছে। তারপর হচ্ছে 16 নম্বর দিনে এখানে, 20 নম্বর দিনে এখানে এসেছিল। এইদিকে রয়েছে কি গাছের উচ্চতা সেমিতে দেওয়া রয়েছে। তো দেখে নাও এখানে হচ্ছে এই যে টেবিলটা, এখানে টেবিলটা, এটাকে আমি এখানে নিয়ে এসেছি আমাদের সুবিধার জন্য। তো প্রথম দিন 0 রয়েছে। 4 নম্বর দিনে 1.4 সেমিতে ছিল, সেন্টিমিটারে। তো এই দিক যে স্কেলটা দেওয়া রয়েছে এটা সেন্টিমিটারে দেওয়া রয়েছে। এবারে লক্ষ্য রাখো এখানের মধ্যে, দেখে নাও। এখানে হচ্ছে এই যে রয়েছে 1 এর পর 1 রয়েছে এখানে, এই জায়গাটা 1 হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার পর হচ্ছে 1 2 3 4। তো 4 দেখে নাও এখানেই দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে 1 সেন্টিমিটার হয় আর 4 মিলিমিটার। তো এটাকে আমরা 1.4 সেন্টিমিটারই বলি। কারণ হচ্ছে A1 থেকে A2 পর্যন্ত এখানে 10 মিলিমিটারের ডিফারেন্স রয়েছে। মানে 1 2 3 4 5 যে এখানে রয়েছে এটা হচ্ছে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত মিলিমিটার রয়েছে। তো এখানে হচ্ছে 1.4 সেন্টিমিটার আমরা বলে থাকি এটাকে। তো এটা সঠিক। পরবর্তী দিনে এখানে দেখে নাও, পরবর্তী দিনে এখানে রয়েছে 8 নম্বর দিনে 5.3। তো এখানে হচ্ছে 8 নম্বর দিন, 5 সেন্টিমিটার হচ্ছে এখানে, 0.3 মানে হচ্ছে 1 2 3। তো 3 নম্বরে গেলে আমরা এই যেতে পারি। তো এটাও সঠিক দেওয়া রয়েছে। আমরা পরবর্তীগুলি দেখে নেব এখানে বললে। পরবর্তী হচ্ছে 12 নম্বর দিনে 9.5। এখানে হচ্ছে 9 1 2 3 4 5। এটা হচ্ছে 5 মিলিমিটার। তো এখানে দেখো এখানে সঠিকই দেওয়া রয়েছে ডটটা। তার পরবর্তীতে দেখে নাও 16 নম্বর দিনে 10.2। 10 হচ্ছে এখানে, 0.2 মানে 1 2। তো এটা এখানে পুরো কারেক্টলি দেওয়া রয়েছে। তোমরা স্কেল দিয়ে তোমাদের বইয়ের মধ্যে দেখে নেবে সোজা করে। এবার 20 নম্বর দিনে হচ্ছে 10.9। তো 10 হচ্ছে এখানে, 0.9 হচ্ছে এখানে হবে 0.9। তো এখানেই দেওয়া রয়েছে এটা। তো এই যে ডটগুলি দেওয়া রয়েছে এগুলি কারেক্টলি দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে সঠিকই রয়েছে। কিন্তু এবারে দেখে নাও এখানে প্রশ্ন কি রয়েছে পরবর্তীতে। তো এখানে বলা হয়েছিল, এখানে যে ডটগুলো বসালো, এই ডটগুলো যে বসালো এখানের মধ্যে, সেগুলি সঠিকভাবে চিহ্নিত করেছে কি না। তো তোমরা বলবে হ্যাঁ, সঠিকভাবে বসানো রয়েছে। সঠিকভাবে ডট বসানো হয়েছে বা চিহ্নিত করানো হয়েছে। ডট, তো হ্যাঁ সঠিকভাবে ডটগুলো চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে হলো বৃদ্ধির তালিকা থেকে খুঁজে বের করো।
কোন দিনগুলোর মধ্যে চারা গাছের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছিল? সবচেয়ে বেশি কোন কোন দিনে হয়েছে? তো আমরা যদি দেখি তাহলে আমরা লাইনগুলিকে এইভাবে বসাতে পারি। দেখে নাও, গাছটা এইভাবে বেড়েছে, তো এখানে সাথে এখানে ডট মিলিয়ে দিলাম, এইভাবে এই ডট মিলিয়ে দিলাম, আর এখান থেকে হচ্ছে এইভাবে মিলিয়ে দিলাম, এইভাবে যাবে, এইভাবে যাবে। এবার দেখো কোন ডট থেকে কোন ডটের মধ্যে একদম সোজাসুজিভাবে রয়েছে বা কার ডিস্টেন্স সবচেয়ে বেশি। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছি এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা হচ্ছে সেটা পুরোপুরি লম্বালম্বিভাবে বেড়েছে। তো এটা হচ্ছে কোন নম্বর দিন থেকে? 8 নম্বর দিন থেকে 12 নম্বর দিন পর্যন্ত সে বৃদ্ধি পেয়েছে বেশি। বা এখানে বের করার আরও একটি পদ্ধতি রয়েছে। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এগুলোর ডিফারেন্সটার মধ্যে আমরা ডিফারেন্সটা বের করে নেব, কার মধ্যে কার ডিফারেন্স বেশি। যেমন আমরা যদি 1.4 থেকে 0 বিয়োগ করি তাহলে হচ্ছে 1.4ই হবে। পরবর্তীতে হচ্ছে এখান থেকে এখানের ডিস্টেন্স যদি আমরা বিয়োগ করি তাহলে দেখে নাও 5.3 মাইনাস 1.4। তো দেখো এখানের মধ্যে হচ্ছে 5.3 মাইনাস 1.4। তো এই ক্ষেত্রে 1 নিয়ে নিলাম, হয়ে গেল এখানে 13 হলে 13 থেকে 4 যদি চলে যায়, 13 থেকে 4 চলে গেলে হচ্ছে 9 পয়েন্ট, আর 4 থেকে যদি 1 চলে যায় 3, তো 3.9, তো হচ্ছে 3.9। পরবর্তীতে হচ্ছে আমরা কি করব, 9.5 থেকে 5.3 বিয়োগ করব। 9.5 থেকে বিয়োগ করছি 5.3। তো এখানে হচ্ছে 5 থেকে 3 চলে গেলে 2 পয়েন্টের জন্য পয়েন্ট, তারপর হচ্ছে 5 থেকে যদি 9 থেকে যদি 5 চলে যায় তো হচ্ছে 4। এবার পরবর্তীতে দেখে নেব 10 থেকে বিয়োগ করব 9, 10.2 মাইনাস 9.5 বিয়োগ করছি। এই ক্ষেত্রে দেখে নাও বিয়োগ করব, তো 10.2 মাইনাস 9.5, 10.2 9.5। তো এখান থেকে 1 নিয়ে নিলাম, হলো এখানে 12 মাইনাস 5 মানে হচ্ছে 7 পয়েন্ট। তো এখানে আর কোনো কিছু থাকছে না, 0, কারণ 1 চলে গিয়েছে, তো কোনো কিছুই থাকছে না। 10 থেকে 1 চলে গেলে 9, 9 থেকে 9 গেলে হচ্ছে 0, তো 0 পয়েন্ট হচ্ছে 7। লাস্ট একটি নম্বর রয়েছে 10.9 মাইনাস 10.2। এই ক্ষেত্রে ইজি, এখান থেকে দেখতে পাচ্ছি যে 10 মাইনাস 9 আর 10 মাইনাস 2 মানে হচ্ছে 9 থেকে শুধুমাত্র 2 যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 7 পয়েন্ট, হচ্ছে এখানে কোনো কিছু নেই, 10 থেকে 10 চলে গেলে 0, তো 0.7। তো ডিফারেন্স কোন জায়গাতে সবচেয়ে বেশি, মানে কার এখানের মধ্যে পার্থক্যটা বেশি? তাহলে এখানে দেখতে পাচ্ছি এটাতে 4.2, বাকিটিতে তো প্রত্যেকটি মানে এটা থেকে তো কম ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে কত, এখানে হচ্ছে 9.5 আর এখানে হচ্ছে 5.3, এটা হচ্ছে 8 আর 12-এর মধ্যে। তো 8 আর 12-এর মধ্যে ডিফারেন্স বেশি, এখানে বৃদ্ধি পেয়েছে বেশি। বেশির থেকে কমটা আমরা মাইনাস করেছি, গাছটা ধীরে ধীরে বাড়ছে। তো এইভাবেই বের করবে এখানের মধ্যে, দেখে নাও। তাহলে প্রথম অপশন যেটা হলো সেটা হচ্ছে 8 এবং 12-এর মধ্যে ডিফারেন্সটা বেশি হয়েছিল। এবার বলা হচ্ছে 14তম দিনে গাছের দৈর্ঘ্য কত হতে পারে অনুমান করো। এটা ছিল 14 নম্বর দিন, দেখে নাও এখানে 4টি দিন, এখানে হচ্ছে 13 নম্বর দিন, তারপর হচ্ছে 14 নম্বর দিন। তো এই যে স্টার মার্ক দিলাম আমি, এই যে স্টার মার্ক, এটা হচ্ছে 14 নম্বর দিন। এখানে হচ্ছে প্রথম মানে হচ্ছে এখানে 0 যেদিন লাগানো হলো, তারপরের দিন হচ্ছে ফার্স্ট, এটা 2, 3, 4 নম্বর দিন, এইভাবে করে এটা হচ্ছে 14 নম্বর দিন। তো 14 নম্বর দিনে গাছের উচ্চতা কত ছিল দেখে নেব। 14 নম্বর উচ্চতার ক্ষেত্রে এখানে রয়েছে
আর এটা হচ্ছে পুরোপুরি 10 সেন্টিমিটার। এখানে দেখে নাও, এটা পুরোপুরি 10 সেন্টিমিটার। তো এখানে 10 সেন্টিমিটার তো নেই, এখানে হচ্ছে লাইনটা টানা হয়নি পুরোপুরিভাবে। যখন সময় স্কেলের সাহায্যে পুরোপুরি টানবে এইভাবে যাবে, পুরোপুরি কিন্তু একদম 10-এর মধ্যে পড়বে না। তো কিছুটা কম হলে এখানে আমরা এই অপশনটাকে চুজ করব 9.9 সেন্টিমিটার। কারণ হচ্ছে পুরোপুরি 10 হচ্ছে না, কিন্তু এই জায়গাতে পুরোপুরি যায়নি, গিয়েছে যেটা সেটা হচ্ছে এইভাবে কিছুটা কম যাবে, যেখানের মধ্যে এখানের এই যে 9.9 এর মধ্যে থাকবে। তো অপশনটা হচ্ছে এটা 9.9। এবার হচ্ছে গ নম্বরে দেখানো, সময়ের সঙ্গে সঙ্গে কি চারা গাছটি বৃদ্ধি পেতেই থাকবে? অবশ্যই না, কারণ হচ্ছে বৃদ্ধিটা চিরকাল হয় না, একটা সময় গিয়ে বৃদ্ধিটা স্টপ হয়ে যায়, মানে গাছ বাড়াটা কমে যায়। তো এখানে হবে না, উত্তরটার সময় কি হবে না। সেটা কি, সেটা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে না। তারপর 100তম দিনে এর দৈর্ঘ্য কত হতে পারে অনুমান করো। তো এইভাবে 20 নম্বর দিন গিয়েছে, 20 নম্বর দিন, তাহলে আরও 20 নম্বর দিনে কত যাবে, এইভাবে করে মোটামুটি একটি অনুমান করার জন্য। তো এটার জন্য ধরে নাও আমি দিয়ে দিলাম 20 থেকে 25 হতে পারে, 20 থেকে 25 সেন্টিমিটার হতে পারে। এখানে হচ্ছে তোমাদের আনসার এখানে কমপ্লিট। এই বইয়ের হচ্ছে 12 নম্বর অধ্যায়টাই পুরোপুরি কমপ্লিট, ক্লাস 5-এর গণিতের মজা এই বইয়ের।